আসসালামু আলাইকুম। আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা আজকে যে জটিল সংখ্যা সম্পর্কে নামব। তো জটিল সংখ্যা সম্পর্কে জানার জন্য আমরা প্রথমে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানব। তো আমরা জানা শুরু। তো জটিল সংখ্যা নামটার ভেতর রয়েছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স শব্দটি শুনলে আমাদের মনে হয় যে হয়তোবা জিনিসটা কমপ্লেক্স অর্থাৎ জটিল হবে, কিন্তু বিষয়টা এমন নয়। নামের মধ্যে কমপ্লেক্স থাকলেও এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ অর্থাৎ সিম্পল। তো আমরা এখন জটিল সংখ্যা সম্পর্কে জানব। তো আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার বর্গ অবশ্যই একটি অঋণাত্মক সংখ্যা হয়। অর্থাৎ যদি আমরা 4-এর বর্গ করি তাহলে 16 হয়, এটি একটি অঋণাত্মক সংখ্যা। 1-এর বর্গ করলে 1 হয়, 0.1-এর বর্গ করলে 0.01 হয়, সবগুলো হলো অঋণাত্মক সংখ্যা। কিন্তু আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 লিখি এবং এটি সমাধান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তো আমরা তো জানি যে কোনো সংখ্যার বর্গ সবসময় অঋণাত্মক হয়, কিন্তু আমরা এই সমীকরণ থেকে পাচ্ছি এক্স স্কোয়ারের বর্গ -1। তো এই সংখ্যা সমাধানের জন্য বিজ্ঞানী অর্থাৎ গণিতবিদ লিওনার্ড অয়লার, যিনি একজন বিশিষ্ট গণিতবিদ ছিলেন, তিনি এই ধরনের সমীকরণকে সমাধান করার জন্য জটিল সংখ্যার তত্ত্ব আমাদের সামনে নিয়ে আসলেন এবং সেই জটিল সংখ্যাকে প্রকাশ করার জন্য তিনি আই ধ্রুবককে ব্যবহার করলেন। অর্থাৎ আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। এ থেকে আমরা পাই আই ইজ ইকুয়াল টু √/-1 এবং আই দ্বারা ইমাজিনারি নাম্বারকে বোঝানো হয়। তো এরপর বিজ্ঞানী বাউস তিনি এই জটিল সংখ্যাকে একটি আকারে প্রকাশ করলেন। তো এই আকারে প্রকাশ করার জন্য তিনি এক্স প্লাস আই ওয়াই আকারে এটিকে প্রকাশ করে, যেখানে এক্স হলো বাস্তব সংখ্যা এবং ওয়াই হলো কাল্পনিক সংখ্যা অর্থাৎ ইমাজিনারি নাম্বার। তিনি একই সাথে এই জটিল সংখ্যাকে প্রকাশ করার জন্য সি নামক সেটকে ব্যবহার করলেন এবং এই সি নামক সেটকে সংজ্ঞায়িত করা হয় z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই রিয়েল নাম্বার। এক্স এবং ওয়াই হলো রিয়েল নাম্বার, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই দুটি রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা হবে, কিন্তু আই থাকার কারণে ওয়াইটি একটি কাল্পনিক সংখ্যায় রূপ নেবে। তো কাল্পনিক অংশের জন্য ওয়াই এবং বাস্তব অংশের জন্য এক্স ব্যবহার করা হয়। যদি আমরা দেখি যে 5 একটি সংখ্যা, এটিও একটি জটিল সংখ্যা। কেমনে? তো আমরা যদি 5 প্লাস আই ইন্টু 0 লিখি, তাহলে বাস্তব অংশ 5 এবং কাল্পনিক অংশ এক্ষেত্রে 0। অর্থাৎ এই জিনিস থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যত কাল্পনিক সংখ্যা ব্যবহার করি সবগুলোই, তো জটিল সংখ্যা আমরা যত বাস্তব সংখ্যা ব্যবহার করব সবগুলোই জটিল সংখ্যার অন্তর্ভুক্ত। তো জটিল সংখ্যাটা হলো একটা ভাস্ট জিনিস। তো আমরা যদি ভ্যান চিত্রের মাধ্যমে সেটি প্রকাশ করি, ভ্যান চিত্রের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, যেমন আমরা যদি স্বাভাবিক অর্থাৎ ন্যাচারাল নাম্বারকে, স্বাভাবিক সংখ্যা সেটকে যদি এইটুক জায়গা দখল করে ভ্যান চিত্রে, পূর্ণ সংখ্যার সেট যদি এই স্বাভাবিক সংখ্যার সহ হয়, আবার এর সঙ্গে যদি মূলদ সংখ্যার সেট থাকে এবং এছাড়াও অমূলদ সংখ্যার সেট থাকে এবং এই সবগুলো নিয়ে হয় বাস্তব সংখ্যা, কিন্তু কিন্তু আমাদের জটিল সংখ্যা হলো এ থেকে বড়। অর্থাৎ এই সবগুলোকে নিয়েই জটিল সংখ্যা গঠিত হয়। তো জটিল সংখ্যাটা এই জন্যে একে জটিল সংখ্যা বলা হয়, কারণ সবগুলোকে নিয়ে এটা ব্যবহৃত হয়। তো জটিল সংখ্যার রৈখিক প্রকাশ সম্পর্কে এখন আমরা জানব। তো এখন আমরা জটিল সংখ্যার রৈখিক প্রকাশ নিয়ে জানব। তো জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং জেড সমান এক্স প্লাস আই ওয়াই এবং এর ক্রমজোড় এক্স ওয়াই আকারে প্রকাশ করা হয়। তো আবার দুইটি সংখ্যা দ্বারা গঠিত ক্রমজোড় এক্স ওয়াইকে সমতলের উপর অবস্থিত একটি বিন্দু যদি আমরা পি কল্পনা করি, তাহলে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। যদি এক্স একক যায় এবং ওয়াই একক যায়, তাহলে পি বিন্দু
অর্থাৎ এটি √x² প্লাস y²। যেহেতু এটি 90 ডিগ্রি এবং এটি অতিভুজ এই জন্য, এবং এক্ষেত্রে পি বিন্দু z x প্লাস y। এবং এই চিত্রটি যে আমি কল্পনা করে লিখলাম, এই চিত্রটাকেই বলা হয় আর্গন্ট চিত্র। আর্গন্ট চিত্র অর্থাৎ এক্স অক্ষ বরাবর বাস্তব অক্ষ কল্পনা করা হয়। অর্থাৎ আমি এক্স অক্ষ বরাবর বাস্তব অক্ষ কল্পনা করব এবং ওয়াই অক্ষ বরাবর আমি একে কাল্পনিক অক্ষ কল্পনা করব, এবং এক্স অক্ষকে বাস্তব অক্ষ এবং ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ ধরে আমি যে সমতল কল্পনা করলাম, একেই চিত্রের মাধ্যমে যে প্রকাশ করলাম, একেই আর্গন্ট চিত্র বলা হয়। তো আর্গন্ট চিত্র থেকে এইভাবেই এই আর্গন্ট চিত্রকে সূচিত করা হয়। তো এখন আমরা জটিল সংখ্যার আরও কিছু বিষয় নিয়ে এখন অগ্রসর হব। তো জটিল সংখ্যার এখন পরম মান এবং নতি সম্পর্কে আমরা জানব। পরম মান এবং নতি সম্পর্কে জানার ক্ষেত্রে যদি আমরা √x² প্লাস y² আর ধরি, তবে আমরা এই চিত্র থেকে দেখতে পাই যদি এটি থিটা হয়, cos θ x/r, অর্থাৎ এখান থেকে x r cos θ। একইভাবে sin θ y/r, অর্থাৎ y r sin θ। অর্থাৎ এটি যদি 1 নং হয়, এই সমীকরণটি 2 নং, এবং 1 নং এবং 2 নং সমীকরণকে যদি আমি বর্গ করে যোগ করি, তাহলে cos² θ প্লাস sin² θ x² এবং আর কমন যায় y²। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি cos² θ প্লাস sin² θ 1, অর্থাৎ r² x² প্লাস y², অর্থাৎ r √x² প্লাস y²। একইভাবে যদি এখন আমি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে y/x r sin θ বাই r cos θ, অর্থাৎ tan θ y/x, এবং θ tan ইনভার্স y/x। অর্থাৎ আমরা সমীকরণের ক্ষেত্রে যেভাবে থিটাটা নির্ণয় করি, আর্গন্ট চিত্র থেকেও অর্থাৎ জটিল সংখ্যার ক্ষেত্রেও একইভাবে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আর সমান আমরা এটি পেলাম, এটি হলো পরম মান, এটি হলো পরম মান অর্থাৎ মডুলাস। একে অ্যাবসলিউট ভ্যালু অথবা মডুলাস বলা হয়। এটি সবসময় ধনাত্মক হবে। অর্থাৎ আমরা যদি একটি মডুলাস চিহ্ন দিয়ে দিই, তাহলে এইভাবে হবে। মডুলাস চিহ্নটি এই জায়গায় দিই, তাহলে ভালোভাবে দেখা যাবে। তো এখন আমরা এই থিটাকে আমরা বলি নতি। তো এখন আমরা বিভিন্ন চতুর্ভাগে নতি নির্ণয় করা শিখব। তো আমরা যদি দেখি x অক্ষ বরাবর ধনাত্মক দিক, x অক্ষ বরাবর ঋণাত্মক দিক, y অক্ষ বরাবর ধনাত্মক দিক, y অক্ষ বরাবর ঋণাত্মক দিক, এবং প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখান থেকে আমরা নতি নির্ণয় করা শিখব। তো এটির পূর্বে আমাদেরকে নতি নির্ণয়ের পূর্বে নতির একটা সীমা রয়েছে, যেমন আর্গুমেন্টের মুখ্য মানের ক্ষেত্রে এটার একটা সীমাস্থ মান রয়েছে। তো আর্গুমেন্ট একেই এই নতি হলো আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্টের ক্ষেত্রে অথবা নতি এর ক্ষেত্রে আমরা থিটা এর মান -π থেকে π পর্যন্ত নিব, এবং π সহ। এটি খুবই এমসিকিউর জন্য খুবই একটি এফেক্টিভ জিনিস, এবং এটা স্মরণে রাখতে হবে। -π থেকে π পর্যন্ত থিটা, কিন্তু π সহ। এটি হলো আর্গুমেন্টের মুখ্য মান, অর্থাৎ নতির মুখ্য মান। তো আমরা যদি প্রথম কোঅর্ডিনেটটি চিন্তা করি, ধরি একটি বিন্দু P xy, তো আমরা এটি থিটা নির্ণয় করব। তো প্রথম কোঅর্ডিনেটে, প্রথম চতুর্ভাগে থিটা tan ইনভার্স y/x। একইভাবে দ্বিতীয় চতুর্ভাগে, তো যদি এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে কল্পনা করি,
তো দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স। তো দ্বিতীয় চতুর্ভাগে এটি তো ছিল এইভাবে এক্স পর্যন্ত গিয়েছে, তারপর ওয়াই। তো দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মান নেগেটিভ এবং ওয়াই তো পজিটিভ, এই জন্য ওয়াই বাই মাইনাস এক্স। তো টেন ইনভার্স ওয়াই বাই মাইনাস এক্সকে আমরা পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে আমরা লিখি। তো একইভাবে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি আমরা থিটা কল্পনা করি, এই পুরো তো থিটা, তাহলে এক্স এবং ওয়াই উভয়ই মাইনাস, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। তো এটি হয়ে যায় টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস পাই। একইভাবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু, তো চতুর্থ চতুর্ভাগ নেওয়ার ক্ষেত্রে এক্স পজিটিভ হয় এবং ওয়াই নেগেটিভ হয়, অর্থাৎ টেন ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স, এটি হয়ে যায় মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো আমরা এইভাবে স্মরণে না রেখে আমরা এইভাবে স্মরণে রাখি, আমি এইভাবে স্মরণে রাখবো। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স বাই ওয়াই। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ এক্স বাই ওয়াই। মডুলাস দিয়ে হলে ফলে ঋণাত্মকগুলো ধনাত্মক হয়ে যাবে, যেহেতু আমি পাই মাইনাস আগে দিয়ে ফেলেছি। তো দ্বিতীয়টার ক্ষেত্রে এর আগে যদি আমরা একটা মাইনাস দিই তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে পাওয়া যাবে, এবং প্রথম চতুর্ভাগের আগে যদি একটা মাইনাস দিই তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে পাওয়া যাবে। তো এ সম্পর্কিত কিছু ম্যাথ দেখি আমরা। যখন আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি 4+3i জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা। এটি যশোর বোর্ডে এসেছিল এবং রুয়েটে ইতিপূর্বে 2বার এসেছে। তো আমরা এটি লেখার পূর্বে আমরা এইভাবে উত্তর করব যে 4+3i জটিল সংখ্যাকে আমরা যদি x প্লাস iy এর সাথে তুলনা করি, তবে x ইজ ইকুয়াল টু 4, এটি বাস্তব অংশ, y ইজ ইকুয়াল টু, অর্থাৎ আয়ের সঙ্গে যেটা রয়েছে 3। তো প্রথমে আমরা মডুলাস নির্ণয় করব। মডুলাস r ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। এখন আর্গুমেন্ট, যেহেতু উভয়ই প্লাস অর্থাৎ প্রথম চতুর্ভাগ, তো আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ টেন ইনভার্স 3/4, এটির উত্তর। তো এখানে 1+2i 1 - 3i মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলেছে। তো এটি করার পূর্বে আমরা জটিল সম্পর্কে আরও কিছু জানব। যেমন আমরা প্রথমেই জেনেছি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো আই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হলে আই ইজ ইকুয়াল টু রুট ওভার -1। তো এখন আই টু দি পাওয়ার 4n ইজ ইকুয়াল টু 1। i to the power 4n is equal to 1। এখানে n belongs to z, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা। আবার i to the power 4n plus 1 is equal to i to the power 4n এবং i to the power 1, অর্থাৎ এটি তো 1, এই জন্য এটি i, এবং i to the power 4n plus 2 is equal to i to the power 4n এবং i স্কোয়ার সমান -1। তো আমরা জানি i to the power 4n হলো 1 এবং i স্কোয়ার সমান -1, অর্থাৎ এটির মান -1, এবং i 4n plus 3 is equal to i to the power 4n i কিউব। তো i to the power 4 এর মান 1 এবং i কিউবকে আমরা i স্কোয়ার ইন্টু i হিসেবে লিখতে পারি। i স্কোয়ারের মান -1 এবং i তো i, অর্থাৎ i to the power 4n plus 3 is equal to -1 এবং i to the power 4n plus 4 is equal to i to the power 4n i to the power 4, that is 4 এর মান 1, i to the power 4 এর মানও 1, এই জন্য 1। তো আমরা এইভাবে মনে রাখবো i is equal to root over -1, i square is equal to -1, i cube is equal to -i,
এবং I টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1 এবং I প্লাস I স্কোয়ার I কিউব প্লাস I টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ I 4n প্লাস I টু দি পাওয়ার 4n প্লাস 1 প্লাস I টু দি পাওয়ার 4n প্লাস 2 I টু দি পাওয়ার 4n প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা এই ম্যাথটি দেখব। এখানে আছে I প্লাস 2i 1 মাইনাস 3i। তো এখন এটি আমরা করব। তো আমরা এটি প্রথমে এইভাবে লিখব, তারপর আমরা উপরে নিচে যেহেতু এখানে 1 মাইনাস 3i রয়েছে, অর্থাৎ 1 মাইনাস 3i রয়েছে, তো 1 প্লাস 3i দিয়ে আমরা গুণ করব উপরে নিচে। তো এখানে যদি প্লাস থাকতো মাইনাস দিয়ে গুণ করতাম 3i, তারপর আমি গুণ করে ফেলবো। তো গুণ করার পর আমি দেখতে পাচ্ছি 1কে 1 দ্বারা গুণ করলে 1, 1কে 3i দ্বারা গুণ করলে 3i, 2iকে 1 দ্বারা গুণ করলে 2i, এবং যদি আমি 2iকে 3i দ্বারা গুণ করি 2i এবং 3i, অর্থাৎ 6i স্কোয়ার, এবং নিচে a মাইনাস b এর সূত্র পড়েছে, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস 3i হোল স্কোয়ার। তো 1 প্লাস 3i আর 2i 5i এবং 6i স্কোয়ার, i স্কোয়ারের মান -1, এই জন্য একটু -6, এবং নিচে 1 1 এবং 9i স্কোয়ার, এটি হলো -5 প্লাস 5i, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি i স্কোয়ারের মান -1, এই জন্য মাইনাসে প্লাস, 1-এর সঙ্গে 9 প্লাস, এখান থেকে 5 কমন যায়, 5 কমন নিলে হয় -1 প্লাস i, নিচে 10, এজন্য i -1/2। তো এখন এটির আমরা মডুলাস নির্ণয় করব। তো এটিকে আমরা x প্লাস i আকারে লিখি। x প্লাস i আকারে লিখলে এইভাবে হয়, এটি যদি x হয় অর্থাৎ বাস্তব অংশ এবং এটি কাল্পনিক অংশ, তো মডুলাস r ইজ ইকুয়াল টু রুট ওভার হাফ স্কোয়ার হাফ স্কোয়ার। তাহলে 1/4 1/4 1/4 1/4, অর্থাৎ 2/4 1/√2, এটি হলো মডুলাসের মান। এবং এটির আমরা যদি নতি নির্ণয় করি, যেহেতু x অংশ মাইনাস এবং y অংশ প্লাস, অর্থাৎ এটি দ্বিতীয় কোয়াড্রেন্টে, তো আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স হাফ বাই মাইনাস হাফ, যেহেতু মডুলাস, তাহলে পাই মাইনাস tan ইনভার্স কাটাকাটি হয়ে 1 চলে যায়, tan ইনভার্স 1 এর মান আমরা জানি π/4, অর্থাৎ 3π/4। তো এইভাবে অঙ্কটি সম্পন্ন হলো। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে অনুবন্ধী জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার পোলার আকার এবং জটিল সংখ্যার বিভিন্ন ধর্ম এবং ম্যাথ নিয়ে উপস্থিত হব। আগামী ক্লাসের জন্য সবাইকে করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আজকের জন্য আল্লাহ হাফেজ।